একই দেশের মানুষ একই আকাশের নিচে বাঁচে, একসাথে সূর্য ওঠে, একসাথে নামে রাতের আধার। কিন্তু এই এক দেশের ভেতরেই যেন গড়ে উঠেছে ভিন্ন দুই পৃথিবী। একদিকে এমন কিছু মানুষ রয়েছে যাদের দিনে শুরু হয় গরম কফি আর এসির ঠান্ডা বাতাসে, দামি গাড়িতে চড়ে অফিসে যায়, সন্ধ্যায় বিলাসবহুল রেস্টুরেন্টে ডিনার। অন্যদিকে সেই একই দিনে একজন মা হয়তো তার সন্তানের মুখে একবেলা খাবার তুলে দিতে পারেন না, বাবা রোদে পুড়ে ঘামে ভিজে একাকার। এরপরও দিন শেষে তার ঘরে নেই আলো, নেই খাবার। এই বৈষম্য কি স্বাভাবিক, নাকি এটা আমাদের সমাজ ব্যবস্থার গভীর কোনো ব্যর্থতা? প্রশ্ন উঠেই আসে, কেন এই একই দেশে কিছু মানুষ দিনের পর দিন কোটি টাকার সম্পদে সমৃদ্ধ হয় আর অন্যরা প্রজন্মের পর প্রজন্ম বাঁচে অনাহারে, বঞ্চনায়? কেন ধনীরা আরও ধনী হচ্ছে, গরিবরা গরিবই থেকে যাচ্ছে? আজকের এই ভিডিওতে এটার কারণ খোঁজার চেষ্টা করব, জানার চেষ্টা করব যে কি এমন বাধা হয়ে রয়েছে যার কারণে নিম্নবিত্ত মানুষ তাদের জীবনযাত্রার মান উন্নত করতে পারছে না, এবং খুঁজে বের করব এর সমাধানগুলো কি হতে পারে। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যা আমাকে ভবিষ্যতে আরও ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগাবে। এবার মূল ভিডিওতে যাওয়া যাক। বাংলাদেশের অর্থনীতি গত কয়েক দশকে অনেক উন্নতি করেছে, তবে সেই উন্নতির ফল কি সবার ঘরে পৌঁছেছে? পরিসংখ্যান বলে না। ধনী ও গরিবের মধ্যে আয় বৈষম্য দিন দিন বাড়ছে। ভিডিওর গভীরে যাওয়ার আগে প্রথমে বাংলাদেশের দারিদ্রতার হারের কি অবস্থা সেটা একটু দেখে আসি। এর জন্য আমাদের বেশি পিছনে যেতে হবে না। আমি যদি আপনাদের সমসাময়িক অর্থাৎ 2023 থেকে 2025-এর মধ্যে পরিসংখ্যানটা দেখাই, তাহলে এখানে দেখতে পাবেন 2023 সালে জাতীয় দারিদ্র্যের হার 20.5%, পরবর্তী বছরেই এটা প্রায় 2.5% বেড়ে 22.9% হয়ে যায়, যা 2025 সালে এসে এখনও কনস্ট্যান্ট। চরম দারিদ্র্যের হারের পরিসংখ্যানটাও অনেকটা এমনই। এটা তো কেবল দরিদ্র মানুষের কথা বললাম, এরা ছাড়াও এমন অনেক মানুষ আছেন যারা অক্লান্ত পরিশ্রম করেও হয়তো 3 বেলার জায়গায় 2 বেলা খেয়ে থাকেন। লোকলজ্জার ভয়ে কাউকে তাদের অসহায়তার কথা বলতেও পারেন না। এই ছোট্ট জীবনে নিজেদের শখ আহ্লাদগুলো বাস্তবতার কাছে স্যাক্রিফাইস করে দিতে হয়। এর কারণটা কি আসলে? এমন তো হওয়ার কথা ছিল না। একটা দেশের মধ্যেই দুইটা ভিন্ন চিত্র কেন? আপনাদের বোঝার সুবিধার্থে আমি ভিডিওটিকে বিভিন্ন সেগমেন্টে ভাগ করেছি। এই সেগমেন্টে আমরা শুধুমাত্র কারণগুলো আলোচনা করব। পরবর্তী সেগমেন্টগুলোতে ধীরে ধীরে এর ভয়ঙ্কর ফলাফল এবং এগুলো থেকে বেরিয়ে আসার সমাধান ও আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলবো। দেখেন, এই বিভেদ হঠাৎ করে গড়ে ওঠেনি। সমাজে ধনী গরিব বৈষম্যের পিছনে রয়েছে কিছু গভীর ও কাঠামোগত কারণ। এই কারণগুলোর মধ্যে প্রথমেই আসে ডিসব্যালেন্সড এডুকেশনাল সিস্টেম বা অসম শিক্ষা ব্যবস্থা। 2025-এ এসে আমাকে যদি প্রশ্ন করা হয় যে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে সফল ব্যবসা কোনটা, আমার মনে হয় না এটার উত্তর দেওয়ার জন্য আমাকে দুইবার চিন্তা করতে হবে। বর্তমান বাংলাদেশের সবচেয়ে সফল ব্যবসা হলো শিক্ষা ব্যবসা, যেখানে একদল শিশু আইপ্যাডে ক্লাস করে, এসি ক্লাসরুমে বসে টিচারের লেকচার শুনে, মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে তার পড়ালেখার বিষয়বস্তুগুলো ভিজুয়ালাইজ করতে পারে। ঠিক সেখানে অন্য দল মাটিতে বসে লেখে, এমনকি তাদের লেখার খাতাটিও হয়তো ছেঁড়া। এয়ার কন্ডিশনার তো দূরের কথা, অনেক ক্লাসরুমে তো ফ্যানটাও ঠিকমতো চলে না। শুধু তাই নয়, যেসব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের হেলদি স্যালারি দেওয়া হয়, কেবলমাত্র তারাই তাদের স্টুডেন্টদের প্রপার এডুকেশনটা দেয় বা দেওয়ার মানসিকতা থাকে। কিন্তু যাদের বেতনের পরিমাণ কম, তারা অনেকটা অবহেলা নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ান, যাতে করে পরিপূর্ণ জ্ঞান অর্জনের ক্ষেত্রেও একটা ইনইকুয়ালিটি তৈরি হয়। শিক্ষা সামগ্রী কিনতেও গুনতে হয় উচ্চ পরিমাণের মূল্য, যা সব পরিবার ইজিলি অ্যাফোর্ড করতে পারে না। মানসম্মত শিক্ষা এখন যেন এক বিলাসিতা, যা কেবল কিছু পরিবারই অ্যাফোর্ড করতে পারে। এর ফলে কিছু নির্দিষ্ট মানুষই তাদের জীবনে ভালো একটা ক্যারিয়ার বিল্ড আপ করতে পারে এবং অপরিপূর্ণ শিক্ষার অভাবে বাকিরা ঝরে পড়ে যায়। এখন হয়তো অনেকে বলতে পারেন যে পড়ালেখা আসলে নিজের কাছে, এখানে ইনইকুয়ালিটি কাজ করে না। আমিও মানি পড়ালেখা নিজের কাছে, তবে ক্যারিয়ার তৈরির ওই সময়টায় যে একটা মানুষ যখন ফিনান্সিয়াল ডিসএবিলিটি থাকার কারণে কম নলেজ নিয়ে বাকিদের সাথে লড়াই করে, তখন স্বাভাবিকভাবেই সে অন্যদের তুলনায় পিছিয়ে থাকবে এবং বেকারত্বের ট্যাগ গলায় ঝুলায় ঘুরতে হবে। এটাই মূলত আমাদের এক সমাজে দুইটা ভিন্ন পৃথিবী গড়ে দিয়েছে। চিকিৎসা এখন আর অধিকারের বিষয় নয়, বরং টাকার উপর নির্ভরশীল। যাদের কাছে টাকা আছে তারাই উন্নত চিকিৎসা নিতে পারে, বাকিরা তো সরকারি হাসপাতালে বারান্দায় বারান্দায় ঘুরে বেড়ায়। যে দেশে টাকার অভাবে ফার্মেসি থেকে ওষুধ কিনতে না পারার কারণে পেশেন্ট মারা যায়, সেই দেশের মানুষের জীবনমান উন্নয়ন কি আদৌ সম্ভব? ধনী গরিব বৈষম্য কি সমতায় আনা সম্ভব? এবার যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা আমার মনে হয় বর্তমানে বাংলাদেশের একটা হট টপিক, অর্থাৎ চাকরি পাওয়ার ক্ষেত্রে বৈষম্য। বর্তমানে চাকরি পাওয়াটাও ওই চিকিৎসা সেবার মতোই হয়ে গিয়েছে। কোনো জবের ক্ষেত্রে এখন কেউ আর যোগ্যতা বা অযোগ্যতা দেখে না। যোগ্যতা থাকার পরও অনেক গরিব তরুণ চাকরি পায় না, কারণ তার নেই চেনা জানা কোনো মানুষ, লবিং করার মতো কেউ নেই তার। অর্থাৎ কেউ একজন তার হয়ে সুপারিশ করবে এমন মানুষ যার নেই, সে যোগ্য হওয়ার পরও কোনো জব পায় না। এইদিকে টাকা থাকা মানে আপনার আশেপাশে অনেক পরিচিতিও আছে,
বিভিন্ন পাওয়ারফুল মানুষজনের সাথে আপনার ওঠা বসা। তাই আপনার সন্তানের জব পাওয়ার ক্ষেত্রে এরকম একটা মানুষের সুপারিশই যথেষ্ট। এই ক্ষেত্রে কেউ তার যোগ্যতা দেখতে আসবে না। এমনকি জব সেক্টরে যাওয়ার পরও এই ডিসিমিলারিটি থেকেই যায়। বাবার পরিচয় দিয়ে জবে ঢোকা একটা ছেলে কাজ পারফেক্টলি করছে কি করছে না সেটার থেকে বেশি নজর দেওয়া হয় নিজের যোগ্যতায় আসা একজন জেনারেল এমপ্লয়ির দিকে। এর ফলে তার একটু ভুল হলেই তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়। অনেক সময় তো তার স্যালারিও কেটে রাখা হয়। অন্যদিকে যার টাকা আছে, যার বাবার ক্ষমতা আছে, সে যতই ভুল করুক না কেন তার আরও উল্টা প্রমোশন হতে থাকে এবং তার স্যালারি দিনের পর দিন বাড়তে থাকে। যার কারণেই সমাজে টাকাওয়ালা এবং প্রভাবশালী মানুষগুলো দিনের পর দিন উপরের দিকে উঠতে থাকে, আর কষ্ট করে খেটে খাওয়া মানুষের জীবনমান একই রকম রয়ে যায়। যাই হোক, এরপর আসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। আমার মনে হয় এই বিষয়টাই শুধুমাত্র গরিব বা নিম্নবিত্ত মানুষরাই সাফার করে না, মধ্যবিত্তরাও এর মধ্যে আছেন। প্রতিনিয়ত জিনিসপত্রের দাম বাড়ছে, প্রতি বছরই বাজেট বৃদ্ধি পাচ্ছে, যার কারণে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো সরকারকে অতিরিক্ত ভ্যাট দিয়ে কিনতে হচ্ছে। সবকিছুর দাম বাড়লেও নিম্নবিত্ত মানুষদের আয় বাড়ছে না। তবে জিনিসপত্রের দাম তো আর বসে নেই। একজন মানুষ গত 5 বছর আগে যে পরিমাণ অ্যামাউন্ট ইনকাম করতো এখনও তাই করেন, কিন্তু জিনিসের দাম গত 5 বছরের তুলনায় এখন 5 গুণ বৃদ্ধি পেয়েছে। তো গরিব মানুষ গরিব থাকবে না কেন? এভাবে চললে আর্থিকভাবে সচ্ছল হওয়া কি আদৌ তার পক্ষে সম্ভব? প্রশ্নটা আপনাদের কাছেই রাখলাম। একদিকে একজন মানুষ ঠিকমতো খেতে পারে না, অন্যদিকে ধনীরা আরও অর্থ সম্পদের মালিক হচ্ছে। 5 গুণ কেন, জিনিসপত্রের দাম 10 গুণ হলেও তারা ওই টাকা দিয়ে সেটা কিনবে। এর পিছনে অবশ্য তাদের স্বার্থও আছে, সেটা নিয়ে পরবর্তী টপিকটায় আলোচনা করছি। সেগমেন্ট 1 এর লাস্ট টপিক এটা, দুর্নীতির বেড়াজাল এবং রাজনৈতিক পৃষ্ঠপোষকতার প্রভাব। দেখেন, দুর্নীতি এক ভয়ানক বিষ যা সমাজের ভিত্তি থেকে শুরু করে রাষ্ট্রীয় ব্যবস্থাও ব্যাংক্রাপ্ট করে দিতে পারে। আমাদের সমাজে যখন দুর্নীতি এবং প্রভাবশালীরা রাজত্ব করে তখন সাধারণ মানুষের জন্য সুবিচার পাওয়া প্রায় অসম্ভব হয়ে যায়। যারা রাজনৈতিক, অর্থনৈতিক বা সামাজিকভাবে শক্তিশালী তারা আরও বেশি সুযোগ পায়, এমনকি তারা রাষ্ট্রীয় সম্পদও হাতিয়ে নেয়। একটা ঘুষের বিনিময়ে অনেক প্রভাবশালী ব্যবসায়ী সরকারি প্রকল্প পায়, যা আসলে গরিব মানুষের উন্নয়নে ব্যয় হওয়ার কথা ছিল। যত বড় প্রজেক্টই হোক না কেন, সেই প্রজেক্টের কাজ যখন মাফিয়াদের হাতে চলে যায় তখন সেখান থেকে আসল সুবিধা কখনোই সাধারণ মানুষ পায় না। ধনী ব্যক্তি বা বড় ব্যবসায়ীরা সরকারের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে, যাতে তারা কর ফাঁকি দিতে পারে এবং রাষ্ট্রীয় সাহায্য তাদের হাতে চলে আসে। যার কারণে কোনো পণ্যের দাম 5 গুণ থেকে 10 গুণ হয়ে গেলেও তারা সেটা অ্যাফোর্ড করতে পারে। একটু আগে যেটার কথা আমি বললামই আপনাদের। এমনকি এই দাম বাড়ার পিছনেও অনেক ধনী ব্যক্তিরা দায়ী। তাদের তৈরি সিন্ডিকেটই সাধারণ মানুষের খাবার 3 বেলা থেকে 2 বেলাতে নিয়ে এসেছে। শুধু সিন্ডিকেটই নয়, গার্মেন্টসে কর্মরত কর্মীরা এবং খেটে খাওয়া মানুষের পারিশ্রমিকও তারা সঠিকভাবে দিতে চায় না। এতে করে তাদের জীবনমান উন্নত হবে কিভাবে? সমাজের প্রতিটি সেক্টরেই আজ অসহায় গরিব মানুষেরা বৈষম্যের শিকার। এই প্রভাবশালীদের এমন আচরণের কারণে গরিবের জন্য আর নতুন কোনো সুযোগ তৈরি হয় না। তাদের জন্য কোনো ভবিষ্যৎ পরিকল্পনা থাকে না, কারণ তারা তো অক্ষম। অথচ তাদের দরকার ছিল শুধুমাত্র একটু সমর্থন ও সুযোগ। দুর্নীতি চক্র সেই সুযোগগুলো নিয়ে যায় এবং একে একে গরিবের অবস্থান আরও নিম্নতর হয়ে পড়ে। এভাবেই দুর্নীতি আর প্রভাবশালীদের শোষণ গরিবদের আষ্টেপৃষ্ঠে আটকে রাখে, তাদের জীবনে নতুন কোনো আশা জন্মাতে দেয় না। এই সেগমেন্টে আমরা কথা বলবো একই সমাজে দুইটা ভিন্ন চিত্র হওয়ায় এবং নিজের জীবনযাত্রার মান উন্নত করার সুযোগ থাকা সত্ত্বেও অন্যায়ের কাছে যখন মাথা নত করে সেই সুযোগ হাতছাড়া হয়ে যায়, তখন এই হতাশা থেকে আসতে পারে এক ভয়ঙ্কর ফলাফল, যা আমার আপনার কারো জন্যই ভালো কিছু নিয়ে আসবে না। যেটা নিয়ে আমি এই সেগমেন্টে বিস্তারিত বলতে যাচ্ছি। বৈষম্য শুধু দুঃখের গল্প নয়, এটা একটা বিপদের ইঙ্গিত, যেটা দিনের পর দিন জমে ওঠে মনের গভীরে। এই কান্না যখন কানে না পৌঁছায় তখন তার রূপ নেয় ক্রোধে, আর সেই ক্রোধ একসময় সমাজের রন্ধ্রে রন্ধ্রে বিস্তার করে অস্থিরতা, হিংসা আর অবিশ্বাস। যখন একজন বাবা দেখে প্রতিদিন ঘাম ঝরিয়েও সন্তানের মুখে ঠিকমতো খাবার তুলে দিতে পারে না, যখন একটা মেধাবী মেয়ে শুধুমাত্র টিউশন ফি দিতে না পারায় স্কুল ছেড়ে দেয়, তখন জন্ম নেয় হতাশা। এই হতাশা প্রথমে নীরব থাকে, তারপর ধীরে ধীরে তার স্বর উঁচু হয়। প্রথমে প্রশ্ন, পরে প্রতিবাদ, তারপর একসময় সেটাই হয়ে ওঠে বিদ্রোহ। বেকার তরুণেরা যখন দিনের পর দিন চাকরির আশায় ঘুরে বেড়ায়, অথচ ক্ষমতাবানদের আত্মীয়রা একটা ফোন কলেই পায় নিয়োগ, তখন তাদের মনে তৈরি হয় আমরা বনাম তারা নামের একটা ভয়ঙ্কর মানসিক দেয়াল। এই দেয়াল সহজে ভাঙে না, বরং তাতে জমে ওঠে ঘৃণা, অপমান এবং ক্ষোভ। এই ক্ষোভ কখনো কখনো রাস্তায় নেমে আসে প্রতিবাদ হয়ে, আবার কখনো কখনো চুপি চুপি ঢুকে পড়ে অপরাধের জগতে। তারা ভাবে সিস্টেম আমাদের কিছু দেয়নি, আমরাও সিস্টেমকে মানব না। সেখান থেকেই শুরু হয় সমাজে বিশৃঙ্খলার বীজ বপন। চুরি, ছিনতাই, সন্ত্রাস এসব কেবল অপরাধ নয়, এগুলো বৈষম্যের প্রতিক্রিয়া। আর এই অবস্থার মুখোমুখি হয়ে উন্নয়ন প্রকল্প, বড় বড় ভবন, মেগা ইনফ্রাস্ট্রাকচার সবই একসময় অর্থহীন হয়ে পড়ে। কারণ ভিত যদি দুর্বল হয় তাহলে উপরে যতই উঁচু ভবন গড়া হোক না কেন, এক ঝড়েই সব ভেঙে পড়বে। এই সমাজকে বাঁচাতে হলে শুধুমাত্র পরিকল্পনা নয়, দরকার সহানুভূতি, ন্যায়বোধ আর মানবিক দায়িত্ববোধ। বৈষম্য যদি টিকে থাকে তাহলে সমাজে শান্তি কখনোই টিকে থাকবে না। আমরা আমাদের ভিডিওর শেষের দিকে চলে এসেছি। সেগমেন্ট 3-তে আমরা এই সমস্যার সমাধান খুঁজে বের করার চেষ্টা করব। দেখব কি পরিবর্তন আনতে পারলে এই ধনী গরিব পার্থক্যটা অনেকটা কমিয়ে আনা এবং নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রার মান উন্নত করা সম্ভব হবে। অন্ধকার যতই গভীর হোক, আলো কখনো নিভে যায় না, শুধু আমাদের চোখ ফিরিয়ে তাকাতে হয় সেদিকে।
আজকের বৈষম্য, দুর্ভোগ আর হতাশার মধ্যেও সমাধানের পথ আছে। শুধু দরকার সত্যিকারের ইচ্ছাশক্তি, সঠিক সিদ্ধান্ত আর সম্মিলিত প্রচেষ্টা। এই ভিডিও শুরুতে আমরা সর্বপ্রথম যে সমস্যাটা নিয়ে আলোচনা করেছিলাম, সমাধানের ক্ষেত্রেও সেটারই সমাধান সবচেয়ে আগে দরকার, অর্থাৎ শিক্ষা ব্যবস্থার উন্নয়নের কথা বলছি। শিক্ষা সবার জন্য। শিক্ষার ক্ষেত্রে অর্থ সম্পর্কে বড় করে দেখলে আমি বলবো সেটা শিক্ষা না, অশিক্ষা। সমাজ বদলে সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা, আর সেই শিক্ষাই অনেকের কাছে পরিণত হয়েছে ধনী হবার মজার খেলায়। এই শিক্ষার নোংরা রাজনীতি থেকে যতদিন না আমরা বের হতে পারবো, ততদিন দেশের জন্য একটা প্রকৃত মেধাবী জেনারেশন উপহার দিতে পারবো না। প্রতিটি শিশুর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। শুধু ভর্তি নয়, দরকার ভালো শিক্ষক, প্রয়োজনীয় বই, প্রযুক্তির ব্যবহার এবং একনিষ্ঠ মনোযোগ। এর পাশাপাশি যেসব শিক্ষা প্রতিষ্ঠানে অর্থের অভাবে শিক্ষার্থীরা পর্যাপ্ত পড়ালেখা করার সুযোগ পায় না, সেসব শিক্ষা প্রতিষ্ঠানে বেশি বেশি অর্থায়ন করতে হবে। ডিজিটাল ফ্যাসিলিটিস অ্যাড করতে হবে, যাতে করে শিক্ষার মান আরও উন্নত করা যায়। শিক্ষার মান উন্নত না হলে পিছিয়ে পড়া মানুষগুলো কখনোই সামনে আসতে পারবে না। শুধু মান উন্নত করলেই হবে না, বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোর অতিরিক্ত টিউশন ফি এর কারণে অনেকে ভালো জায়গায় পড়ালেখা করার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে, যাতে করে যাদের টাকা আছে তারাই সব সুযোগ সুবিধা ভোগ করছে। এটার পরিবর্তন আনতে হবে। এর পাশাপাশি শিক্ষার উপকরণগুলোর বাজার মূল্য কমাতে হবে, তা না হলে দরিদ্র পরিবারের সন্তানেরা এগুলোর পর্যাপ্ত ব্যবহার করতে পারবে না। মনে রাখবেন, শিক্ষা সবার জন্য, কোনো নির্দিষ্ট শ্রেণীর মানুষের জন্য নয়। দ্বিতীয়ত, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, দুর্নীতি প্রতিরোধ এবং জবাবদিহিতার সংস্কৃতি গড়া। বর্তমানে বাংলাদেশে একটা অলিখিত নিয়ম হয়ে গিয়েছে, সেটা হচ্ছে যে দুর্নীতি করবে সেই সমাজে উপরের দিকে উঠতে পারবে, আর সৎভাবে আয় করলে তার জীবনে শুধুই অভাব থাকবে। এই নিয়ম থেকে আমাদেরই সমাজকে মুক্ত করতে হবে। আপনি একটু খেয়াল করলে দেখবেন, দেশের প্রতিটা সেক্টরে দুর্নীতির কালো ছায়া পড়েছে। হসপিটাল হোক কিংবা আপনার কর্মস্থল, সব জায়গায় যারা অন্যায়ের আশ্রয় নিয়ে কাজ করে যাচ্ছে তারাই আমাদের সমাজে উপরের শ্রেণীর বাসিন্দা। তাই বলে আমি সবাইকে বুঝাচ্ছি না। কিছু মানুষ সৎভাবেও ফার্স্ট ক্লাস সিটিজেনের মতো লাইফ লিড করছে, কিন্তু তার পরিসংখ্যানটা খুবই কম। আমাদের দেশের হসপিটাল সেক্টরে দুর্নীতির পরিমাণ শূন্যের কাছাকাছি নিয়ে আসতে হবে, কারণ এটা মানুষের জীবন মৃত্যুর সাথে সম্পর্কিত। এমনকি ফার্মাসিউটিক্যালস পণ্যের দামও সকলের হাতের নাগালে নিয়ে আসতে হবে। মেডিসিনের অভাবে যদি পেশেন্ট মারাই যায়, তাহলে সেই মেডিসিন কার জন্য রাখা হয়েছে সেখানে? এগুলো ছাড়াও ব্যবসায়িক মনোভাবের কারণে অনেক পেশেন্টকে অপ্রয়োজনীয় মেডিসিন সাজেস্ট করা হয়, এমনকি অনেকে ভুল চিকিৎসা পেয়ে মৃত্যুবরণও করে। এরা এগুলো থেকে যতদিন না বের হয়ে আসতে পারবে, ততদিন দরিদ্র মানুষেরা অর্থের অভাবে পরিপূর্ণ চিকিৎসা থেকে বঞ্চিত হতে থাকবে। পরবর্তীতে আসে কর্মস্থল বা অফিসিয়াল সেক্টর। আমার মনে হয় বাংলাদেশে যত দুর্নীতি হয় তার 90% এই সেক্টরে হয়। সুদ ঘুষ থেকে শুরু করে এমন কোনো হারাম অর্থ উপার্জনের কাজ নাই যেটা এখানে হয় না। অতিরিক্ত সুযোগ সন্ধানী হয়ে মানুষ এসব কাজ করে এবং এর অন্যতম সাফারার হয় সাধারণ জনগণ, যারা কোনো ধরনের দুর্নীতি ছাড়াই সহজভাবে এবং সুন্দরভাবে জীবন চালাতে চায়। এর সমাধানের জন্য রাষ্ট্রীয় সম্পদের সঠিক বন্টন নিশ্চিত করতে হবে, দুর্নীতি রোধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং প্রতিটি স্তরে জবাবদিহির পরিবেশ গড়ে তুলতে হবে। ক্ষমতা যেন আর সুযোগের অপব্যবহার না হয়, বরং সেবার মাধ্যমে মানুষের জীবন বদলানোর হাতিয়ারে পরিণত হয়। সেই জন্য দরকার শক্তিশালী ও স্বচ্ছ প্রশাসন। যারা বেশি উপার্জন করে তারা যেন দেশের উন্নয়নে বেশি অবদান রাখে, তাহলে নিম্ন আয়ের মানুষদের জন্য নতুন নতুন সুযোগ সৃষ্টি হবে। এই ন্যায্যতা প্রতিষ্ঠা ছাড়া সমাজে ভারসাম্য আসবে না। আমি আমার ব্যক্তিগত দিক থেকে আপনাদের সব ধরনের দুর্নীতি এবং খারাপ কাজ প্রতিরোধ করার একটা ট্রিক শিখিয়ে দিই, আশা করি কাজে লাগবে। সমাজ কিংবা রাষ্ট্র যেখানেই কোনো অন্যায় অপকর্ম দেখবেন অথবা আপনারা সেগুলো শিকার হবেন, সাথে সাথে ফোনের ক্যামেরাটা অন করে ভিডিও করে রাখবেন। এরপর সেটা সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করে দিবেন। বাকি কাজ আপনার আমার মতো সচেতন জনগণই করে দিবে। এই পরিবর্তন শুধু সরকারের দায়িত্ব নয়, আমাদের প্রত্যেকের দায় আছে এই সমাজের প্রতি। আমরা যদি নিজেদের অবস্থান থেকে অন্যায়ের প্রতিবাদ করি, দুর্নীতির বিরুদ্ধে কথা বলি আর গরিব এবং নিম্ন আয়ের মানুষদের পাশে দাঁড়াই, তাহলে গড়ে উঠবে এক মানবিক সমাজ। একটা দেশ কখনোই আগায় না যদি কিছু মানুষ এগিয়ে যায়। দেশ তখনই আগাবে যখন সবাই একসাথে এগোয়। বাংলাদেশ, এই দেশটা আমাদের সবার। এই মাটি, আকাশ, নদী, প্রতিটি হাসি এবং কান্না সবই আমরা ভাগ করে নিয়েছি একসাথে। তবুও আজ আমরা দুটি সমাজে বিভক্ত হয়ে গেছি। একদিকে সীমাহীন সম্পদ, আরেকদিকে অভাব অনাহার। এই বৈষম্য কোনো প্রকৃতির নিয়ম না, এটা মানুষের তৈরি নীতি, সিদ্ধান্ত আর মানসিকতার ফলে জন্ম নেওয়া এক কৃত্রিম বিভাজন। কিন্তু আমরা যদি চাই এই বিভাজন ভাঙা সম্ভব, শুরু করতে হবে প্রশ্ন দিয়ে। কেন কেউ না খেয়ে থাকবে আর কেউ কোটি টাকার গাড়িতে ঘুরবে? কেন একজন মা হাসপাতালের বারান্দায় সন্তানের জন্য আর্তনাদ করবে আর অন্যজন বিদেশে গিয়ে বিলাসবহুল চিকিৎসা নেবে? এই সমাজ কি আমাদের কাম্য? উত্তর একটাই, না। আমরা চাই এমন এক দেশ যেখানে প্রত্যেকটি শিশুর ভবিষ্যৎ উজ্জ্বল, যেখানে একজন শ্রমিক ও সম্মানের সাথে জীবনযাপন করতে পারে, যেখানে ধনী ও দরিদ্র একসাথে হাঁটবে উন্নয়নের পথে। কিন্তু মনে রাখতে হবে, এই পরিবর্তন আকাশ থেকে নামবে না। এই পরিবর্তন তৈরি করতে হবে আমাকে, আপনাকে, আমাদের সবাইকে। সরকারকে জবাবদিহির আওতায় আনতে হবে, দুর্নীতিকে নিয়ম মনে না করে প্রতিরোধ করতে হবে, সামাজিক ন্যায় বিচারকে স্লোগান নয় বরং বাস্তবতায় রূপ দিতে হবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানুষকে মানুষ হিসেবে দেখতে শিখতে হবে। এই দেশ গঠনের দায়িত্ব শুধু রাজনীতিবিদদের না, কেবল নীতি নির্ধারকদের না, আমাদের সবারই। আজ যদি আমরা সচেতন হই, প্রতিবাদ করি অন্যায়ের, পাশে দাঁড়াই দুর্বলদের, তাহলে একদিন এই ব্যবধান মুছে যাবে। তবে তার জন্য প্রয়োজন শুধু একটি জিনিস, মানুষ হয়ে ওঠার সাহস।
আমরা যদি মানুষ হতে পারি, মানবিক ন্যায়ের পক্ষে দাঁড়ানো মানুষ, তাহলেই বদলাবে বাংলাদেশ, বদলাবে পুরো একটি জাতি। প্রশ্ন একটাই, আপনি কি প্রস্তুত? অনেক ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য। কমেন্টে আপনাদের মতামত শেয়ার করতে পারেন। আবার দেখা হবে গুরুত্বপূর্ণ কোনো টপিক নিয়ে নতুন একটা ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।